এলিট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3। তোমরা জানো এখন মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হয়েছে। সেখানে আগে আমরা সবাই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ, এটা তো কমন। এছাড়া এইগুলো সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ ছিল আমাদের। এখন আমাদের মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট শুরু হয়েছে। তাতে আমাদের পরিবেশ বিদ্যা আরো বিভিন্ন সাবজেক্ট অনেক কিছু যুক্ত হয়েছে। তাহলে আমরা আজকে ক্লাস 12 এর সেমিস্টার 3 পরিবেশ বিদ্যা পড়ছেন। এটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজ এর প্রথমে রয়েছিল দুটো ইউনিট রয়েছিল, পপুলেশন ইকোলজি আর একটা ছিল বায়োডাইভার্সিটি। আমরা একদম প্রথম টপিক দিয়ে শুরু করব, ইকোলজি। ইকোলজি দিয়ে শুরু করব। পপুলেশন ইকোলজির একদম প্রথমে ইকোলজি দিয়ে শুরু করছি। তাহলে ইকোলজি কথাটি কোথা থেকে এসেছে, ইকোলজি কথার মানে কি, ইকোলজি কথা কে দিয়েছেন শব্দটি, সমস্ত কিছু জানতে হবে। ইকোলজিটা তো একটা নেম বলা যেতে পারে। আমার যেমন একটা নেম আছে, তোমার একটা নেম আছে, আমাদেরকে তো সবাইকে নেম দিয়েছে, আমরা কোথা থেকে এসেছি। তাহলে ইকোলজি কথা হলো, এখানে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে বাস্তববিদ্যা। বাস্তববিদ্যা বা এটাকে বলা হয় বাস্তুবিদ্যা। তাহলে আমরা খুব বুঝতে পারছি বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা মানে ইকোলজির বাংলা হলো বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা। তাহলে চলো আমরা পরের সাইডে যাই, দেখি। আচ্ছা, ইকোলজি শব্দকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় বা বাস্তববিদ্যাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, তাহলে আমরা কি পাবো? বাস্তুবিদ্যা, বাস্তু আর একটা পাচ্ছি বিদ্যা, তাই তো? তাহলে বাস্তু মানে কি? বাস্তু মানে আমরা সকলেই জানি, বাস্তু মানে আমরা কোথায় বসবাস করি, ঘর, আমাদের বাড়ি। আর বিদ্যা মানে পড়াশোনা, স্টাডি। তাহলে ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তু মানের কথার অর্থ হলো বাসস্থান বা ঘর, আর বিদ্যা কথার অর্থ হলো পড়াশোনা। মানে আমরা যে পরিবেশে বাস করি, সেই পরিবেশের সাথে যে আমরা পড়াশোনা বা পরিবেশকে নিয়ে যে পড়াশোনা করি, সেইটাই হলো ইকোলজি, খুব পাতি ভাষায়। এবার আমরা টার্মে যাব। আচ্ছা, চলো আমরা দেখি তাহলে ইকোলজি। আগে আমরা দেখি ইকোলজি শব্দটি কোথা থেকে এসেছে। ইকোলজি শব্দটিকে যদি আমরা ভাঙি, আচ্ছা, গ্রিক শব্দ ওইকোস। ইকোলজি শব্দটি ওইকোস এবং লোগাস। গ্রিক শব্দ ওইকোস এবং লোগাস, এই শব্দ দুটি থেকে আমরা ইকোলজি শব্দটি পেয়েছি। মানে ইকোলজিকে ভাঙা গেল, একটা হলো ওইকোস, একটা হলো লোগাস। ওইকোস কথার অর্থ হচ্ছে হোম বা বাসস্থান। মানে আমরা বললাম যে বাস্তু মানে হচ্ছে আমাদের ঘর, বাড়ি, বাসস্থান, যেখানে আমরা বসবাস করি। আর লোগাস হলো স্টাডি বা অধ্যয়ন অথবা বিদ্যা। মানে আমরা যে পরিবেশে বাস করি, সেই পরিবেশ নিয়ে যে পড়াশোনা করি, সেটাই হলো ইকোলজি। তাহলে ইকোলজি শব্দটি হলো গ্রিক শব্দ ওইকোস এবং লোগাস শব্দ থেকে এসেছে। এটি খুব পরিমাণে ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে মনে রাখবে। গ্রিক শব্দ ওইকোস এবং লোগাস শব্দ থেকে ইকোলজি শব্দটি আমরা পেয়েছি। ঠিক আছে, এরপর আমরা তাহলে আচ্ছা, আগে আমরা দেখে নিই ইকোলজি শব্দটি কে দিয়েছেন। আমার যে একটা নাম আছে, আমার নাম আমার বাবা দিয়েছেন, মা দিয়েছেন। তোমার নাম আছে, তোমার নামও কেউ তো দিয়েছেন। তাহলে ইকোলজি শব্দটি কে দিয়েছেন, কে প্রথম ব্যবহার করেছেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন। উনি একদম প্রথমে ইকোলজি শব্দটি দেন। আচ্ছা, এটা 1869 আছে। এটা অনেক জায়গাতে তুমি দেখতে পাবে এটা 1866ও থাকে, অনেক জায়গাতে 1866 থাকে, 1869 থাকে। এটা একটু মতবিরোধ রয়েছে। তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এবং তিনি ব্যবহার করেন, তিনি আমাদের ইকোলজি শব্দ সম্বন্ধে বা ইকোলজি সম্বন্ধে ধারণা দেন। কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানী রেটার শব্দটির সঠিক রূপ দেন। মানে উনি আরো বিভিন্ন ভাবে মানে পর্যালোচনা করেছেন, কিন্তু তাও বিজ্ঞানী আর্নেস্ট হেকেলকে আধুনিক ইকোলজির জনক বলা হয়। তাহলে বিজ্ঞান মানে এখানে তোমার অনেক সময় কোশ্চেন আছে, আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলে? আধুনিক বাস্তুবিদ্যার
জনক। তাহলে তোমরা কি বলবে? আর্নেস্ট হেকেল, তাই তো? আর্নেস্ট হেকেল, বিজ্ঞানী আর্নেস্ট হেকেলকে বাস্তুবিদ্যার জনক বলা হয়। যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন বা কাকে বলা হয়, যদি আর্নেস্ট হেকেল অপশন থাকে তাহলে তোমরা অবশ্যই আর্নেস্ট হেকেল দেবে। যদি আর্নেস্ট হেকেল না থাকে, যদি বিজ্ঞান রাইটার দেন তখন তুমি বিজ্ঞান রাইটার দেবে। কিন্তু বিজ্ঞানী রাইটার আবার আর্নেস্ট হেকেল দুটোই আছে, তুমি অবশ্যই আগে আর্নেস্ট হেকেল দেবেন, কারণ আর্নেস্ট হেকেলকে উনি প্রথম শব্দটি প্রথম প্রচলন করেন এবং ওনাকেই বাস্তুবিদ্যার জনক বলা হয়। পরে উনি কিছু অ্যাড করেন কিন্তু ওনা আর্নেস্ট হেকেলকেই বলা হয়। আচ্ছা, তাহলে এবার আমরা চলো দেখি সংজ্ঞা দেখে নি কাকে বলে। আচ্ছা, আরেকটু সোজা ভাবে বলে দিই, মানে আমাদের পরিবেশে কিছু জীবজ উপাদান রয়েছে, কিছু আজীবজ উপাদান রয়েছে। মানে দুটি উপাদান আমরা দেখতে পাই, একটা হচ্ছে জীবজ উপাদান আর একটা হচ্ছে জীবজ উপাদান আর একটা হচ্ছে আজীবজ উপাদান। আজীবজ উপাদান। তাহলে এই জীবজ উপাদান কোনগুলো আর আজীবজ উপাদান কোনগুলো? দেখো বোঝা যাচ্ছে জীবজ মানে জীব, মানে যারা বেঁচে থাকে মানে যাদের মধ্যে প্রাণ আছে। সব থেকে সোজা, জীবজ মানে জীব, যাদের মধ্যে প্রাণ আছে। কাদের মধ্যে আছে? আমাদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, বিভিন্ন প্রাণীর মধ্যে আছে, উদ্ভিদের মধ্যে আছে, কিছু কিছু অণুজীব আছে তাদের মধ্যে আছে, মাইক্রোবিয়ালস এদের মধ্যে আছে। তাহলে কি? তারা হলো জীবজ উপাদান। আজীবজ উপাদান কারা? যাদের মধ্যে প্রাণ নেই, মাটি, জল, বাতাস, এরা হলো আমাদের আজীবজ উপাদান। তাহলে এই জীবজ উপাদান ও আজীবজ উপাদানের মধ্যে যে একটা সম্পর্ক এবং যে পরিবেশে এই সম্পর্কটা রয়েছে সেটাই হলো বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা। তো দেখো, জীব বিজ্ঞানের যে শাখায় জীব গোষ্ঠী ও তাদের পরিবেশের সঙ্গে যে আন্তঃসম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা বা ইকোলজি। মানে এই যে জীব গোষ্ঠী বলতে কি? জীব গোষ্ঠী হচ্ছে জীবজ উপাদান ও আজীবজ উপাদান। তাহলে জীব বিজ্ঞানের যে শাখায় জীব গোষ্ঠী বলতে পারো, অথবা তুমি বলতে পারো জীব বিজ্ঞানের যে শাখায় জীবজ উপাদান ও আজীবজ উপাদানের আজীবজ উপাদান পরিবেশের সাথে তাদের মধ্যে যে সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা। আন্তঃসম্পর্ক মানে অনেক সময় আন্তঃসম্পর্ক ইংলিশ হচ্ছে ইন্টার রিলেশন, মানে পরিবেশের সাথে আমার সাথে যে গাছের সম্পর্ক, যে গাছ মানে গাছ আছে বলে তো আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, গাছ আছে, মাটি, জল, বায়ু, মানে আমার সাথে যে এই যে আলোটা এখানে আছে, আমার সাথে এই মুহূর্তে যে আলোটার সম্পর্ক, মানে এইখানে যে পরিবেশটার সম্পর্ক, এটাই হচ্ছে বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা বা ইকোলজি। তিনটে টার্ম গুলোই তোমরা মাথায় রাখবে। অনেক সময় আমরা ইংলিশটা মনে রাখি, বাংলাটা মনে রাখতে পারি না, ভুলে যাই, সেই জন্য আমরা অ্যাটেন্ড করতে পারি না কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখো কি আছে, দেখো ফাদার অফ ইকোলজি। ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হামবল্ট। ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হামবল্ট। ঠিক আছে? আচ্ছা, ইনি প্রথম জীব ও প্রজাতির সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করেন। ঠিক আছে, আর একটা দেখো ফাদার অফ মডার্ন ইকোলজি কাকে বলা হয়? এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কোশ্চেনটা খুব দেয়। ফাদার অফ মডার্ন ইকোলজি ওডাম, বিজ্ঞানী ওডাম। ফাদার অফ মডার্ন ইকোলজি বিজ্ঞানী ওডাম। ফার্স্ট ফাদার অফ ইকোলজি আলেকজান্ডার ভন হামবল্ট। আর আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? আর্নেস্ট হেকেল। ঠিক আছে, টার্মগুলো তোমরা অবশ্যই নামগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমরা ছোট প্রশ্ন পাবে, কারণ তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ তে হয়। এমসিকিউ এর জন্য অপশন অনেকগুলো দেবে তোমাকে, কিন্তু নামগুলো মনে রাখাটা খুব জরুরি। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই, চলো। আচ্ছা, কি আছে? বাস্তববিদ্যার গুরুত্ব। আমরা যে একটা কিছু পড়ছি বা কিছু করছি, কিছু তো একটা গুরুত্ব আছে, মানে কিছু একটা উদ্দেশ্য আছে। আমরা কেন পড়ছি, পড়াশোনা কেন করছি? যাতে আমরা পড়াশোনা করে ভালো রেজাল্ট করি, চাকরি বাকরি পাই, এইসবের জন্য তো একটা গুরুত্ব আছে, উদ্দেশ্য রয়েছে। তাহলে বাস্তববিদ্যার একটা গুরুত্ব উদ্দেশ্য থাকবেই। কি আছে দেখো, বাস্তববিদ্যার সাহায্যে পারিপার্শ্বিক পরিবেশের ধারণা পাওয়া যায়। মানে বাস্তববিদ্যা পড়াশোনা করলে আমাদের পরিবেশের চারপাশে কত কি রয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি। তারপর বাস্তববিদ্যার ধারণাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ, ক্ষয়ক্ষতি এগুলো এড়ানো যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগ বলে কি? যে ভূমিক্ষয়, তারপরে এই যে গাছ কাটা হচ্ছে, দূষণ মুক্ত পরিবেশ, চারিদিকে তো দূষণে ভরে গেছে, এই জিনিসগুলো আমরা অনেক কিছু মানে এড়াতে পারি। ঠিক আছে,
তারপর এছাড়াও বৃক্ষ জাতীয় উদ্ভিদ, অন্যান্য বনজ সম্পদ রক্ষা করা যেতে পারে, তাদের প্রতিপালন করা যেতে পারে। যেমন মানে অনেক, এই যে এত বড় বড় বনই যে তোমরা দেখলে, এত বড় বড় বন জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, এগুলো আমরা অনেক কিছু রক্ষা করতে পারি। এই বাস্তববিদ্যা পড়াশোনা করলে অনেক কিছু মানে মোট কথা পরিবেশ বাঁচাতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি। সেই জন্য আমাদেরকে বাস্তববিদ্যা পড়তে হবে। আমরা যদি পড়ি, আমরা জানি, আমরা বুঝতে পারবো পরিবেশের কতটা গুরুত্ব আমাদের জীবনে, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি দেখবো? বাস্তববিদ্যার শ্রেণী বিভাগ। বিদ্যাকে কটি ভাগে ভাগ করা যায়? ক্লাসিফিকেশন অফ ইকোলজি, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। পড়ি আমরা, তারপর দেখি চলো। আচ্ছা, বাস্তববিদ্যাকে শ্রেণী বিন্যাসের ভিত্তিতে, অর্থাৎ বেসিস অফ ট্যাক্সোনমি, বেসিস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে কি বলা যায়? ট্যাক্সোনমি একটা বড় ওয়ার্ড, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি খুব সহজ ভাষায় বলতে গেলে, আমরা যেভাবে আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি এটা কি এটা কি। আমরা আমার কাছে ধরো দুটো জিনিস আছে, একটা পেন আছে, একটা পেন্সিল আছে। তাহলে পেন, আমরা জানি পেন্সিলে একটা রিফিল ভরা থাকে, আর পেনে একটা রিফিল ভরা থাকে, আর পেন্সিলে একটা গ্রাফাইটের সীসা থাকে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারি এটা পেন, এটা পেন্সিল। তাহলে আমার কাছে দুটো বক্স থাকবে, একটা পেন্সিলের, একটা পেনের। তাহলে পেনটাকে আমরা অবভিয়াসলি পেনের বক্সে রাখবো, আর পেন্সিলটাকে আমরা পেন্সিলের বক্সে রাখবো। তাহলে কি আমরা এই দুটো জিনিসকে চিনতে পারলাম। তাহলে এই যে চিনতে পারলাম, দিয়ে তাদেরকে আলাদা করে রাখলাম, খুব সহজ ভাষায় এটাই হচ্ছে ট্যাক্সোনমি। আরো অনেক কিছু রয়েছে, তোমরা বায়োলজিতে পড়বে। যদি সহজ ভাষায় বলা হয়, মানে চেনা যায়, সেটা হলো ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির ভিত্তিতে, মানে বেসিস অফ ট্যাক্সোনমির ভিত্তিতে ইকোলজিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো উদ্ভিদ বাস্তুবিদ্যা বা প্ল্যান্ট ইকোলজি, আর একটা হচ্ছে প্রাণী বাস্তুবিদ্যা বা অ্যানিমাল ইকোলজি। ঠিক আছে? আচ্ছা, কোথাও কোথাও তোমরা দেখবে হয়তো বাস্তুবিদ্যা লেখা আছে, কোথাও হয়তো বাস্তববিদ্যা লেখা আছে, এটা কিন্তু অবাক হবে না। ঠিক আছে? তাহলে কি হলো? উদ্ভিদ বাস্তুবিদ্যা বা প্রাণী বাস্তুবিদ্যা। উদ্ভিদ বাস্তুবিদ্যা, আমাদের ছোট বড় প্রচুর উদ্ভিদ আছে, তাহলে আমরা সমস্ত উদ্ভিদকে এই উদ্ভিদ বাস্তুবিদ্যার মধ্যে ফেলে দেব। যে ছোট বলে আমরা আলাদা করব, সেটা করব না। মানে উদ্ভিদ বাস্তুবিদ্যা মানে কি? যত উদ্ভিদ আছে, হার্বস আর বড় গাছ, ছোট গাছ, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, সমস্ত কিছুকে আমরা এই উদ্ভিদ জগতের মধ্যেই ফেলবো। সেটা হচ্ছে আমার উদ্ভিদ বাস্তুবিদ্যা বা প্ল্যান্ট ইকোলজি। ঠিক সেম ভাবে আমরা প্রাণীকেও তাই করব। কত অণুজীব আছে, ছোট প্রাণী আছে, বড় আছে, জলের পোকা আছে, বড় বড় প্রাণী আছে, সমস্ত কিছুকে আমরা তখন এই প্লান্ট ইকোলজির মধ্যে, অ্যানিমাল ইকোলজির মধ্যে ফেলে দেবো। তাহলে সেটা হলো আমার প্রাণী বাস্তুবিদ্যা, আর এটা হলো আমার উদ্ভিদ বাস্তুবিদ্যা। ঠিক আছে? এবার চলো পরেরটা দেখি। পরেরটা কি আছে? তারপর হচ্ছে বাসস্থানের ভিত্তিতে। বাসস্থান মানে আমরা কোথায় বাস করি, তাই তো? বাসস্থানের ভিত্তিতে মানে অন হ্যাবিটেট, বেসিস অফ হ্যাবিটেট। আচ্ছা, তোমরা ইংলিশ নামগুলোও কিন্তু মনে রাখবে। এই যে বাসস্থানের ভিত্তিতে মানে বেসিস অফ হ্যাবিটেট, এগুলো লিখতে মানে মনে রাখো, এগুলো মনে রাখো, পড়ার চেষ্টা করো। বেসিস অফ হ্যাবিটেট, তাই তো? বেসিস অফ হ্যাবিটেটের ভিত্তিতে বাস্তুবিদ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থলজ আর একটা হচ্ছে জলজ। স্থলজ মানে কি? স্থলজর ইংলিশ নেম কি? টেরিস্ট্রিয়াল। আর জলজ অ্যাকুয়াটিক, আমরা জানি এগুলো। তাহলে স্থলজ মানে টেরিস্ট্রিয়াল ইকোলজি, আর জলজ মানে হচ্ছে অ্যাকুয়াটিক ইকোলজি। আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এগুলো কোনগুলো প্রাণী হতে পারে। মানে স্থলজ, টেরিস্ট্রিয়াল মানে যারা এতে বাস করে, মানে জলে বাস করে না, ডাঙাতে বাস করে। তার মানে যারা মাটিতে বাস করে। স্থলজ, স্থলে বাস করে, তারা হচ্ছে স্থলজ মানে টেরিস্ট্রিয়াল। আর জলজ হচ্ছে যারা জলে বাস করে। এই জলজকে জানাতে হবে দুটি ভাগে ভাগ করা যায়। এখানে আমি আমি লিখে দিচ্ছি, তারা জলযোগে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামুদ্রিক। সামুদ্রিক মানে যে সকল মাছ বা যারা, যে সকল মাছ বা মানে প্রাণীরা যারা সমুদ্রে থাকে, মানে নোনা জলে থাকে, তারা হচ্ছে সামুদ্রিক। আর একটা হচ্ছে সাধু জল বা মিষ্টি জল, মানে পুকুর, এইসব হ্রদ, এইসবে থাকে মিষ্টি। আচ্ছা, সাধু জল লেখো, ওটা সাধু জল, সামুদ্রিক জল। আর এটা লেখো সাধু জল।
ঠিক আছে, তাহলে সামুদ্রিক জল, সামুদ্রিক জলে কোন বড় বড় সেই বড় বড় মাছগুলো হয়, হাঙর, তিমি, বড় বড় মাছ হয় না, তারা সামুদ্রিক জলে জন্মায়। তাদেরকে তুমি যদি পুকুরে, তোমার এই পুকুরে এসে ফেলে দাও, তারা কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তারা সমুদ্রেই বাঁচতে পারবে। তাহলে সামুদ্রিক কারা? যারা সমুদ্রে জন্মায় বা সমুদ্রেই বাস করে, তারা হলো সামুদ্রিক। যেমন তিমি, হাঙর, ধরো হাঙর, তারপর ধরো তিমি, আরো কত আছে। আর যারা তুমি এই সাধু জল মানে এই পুকুরে গায়ে ফেলে, রুই, রুই মাছ, তাই তো, রুই মাছ, রুই সাধু জলের এই বলে তো রুই হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম বাসস্থানের ভিত্তিতে কিভাবে ভাগ করব। একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, একটা হচ্ছে অ্যাকোয়াটিক। টেরিস্ট্রিয়াল যারা স্থলে বাস করে তাহলে হচ্ছে টেরিস্ট্রিয়াল, আর যারা জলে বাস করে তাহলে হলো অ্যাকোয়াটিক। এবার জলের মধ্যেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সামুদ্রিক, একটা হচ্ছে সাধু জল। সামুদ্রিক কারা? যারা যেসব বড় বড় মাছ যারা সমুদ্রে থাকে, যারা সমুদ্রে যেসব প্রাণী জন্মায়। শুধু প্রাণী কি, সমুদ্রে অনেক গাছপালাও জন্মায়, অনেক গাছ সমুদ্রেই থাকে, সমুদ্রের তলে হয়, সমুদ্রে থাকে না, সমুদ্রের তলে হয়, তারা হচ্ছে সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ। আর কিছু কিছু এতে জন্মায়, মানে পুকুরে এতে জন্মায়, যেমন রুই মাছ। ঠিক আছে, এরপর আমরা কি দেখব, এইটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, সাংগঠনিক স্তর ভিত্তিক। মানে কি, অটো ইকোলজি আর সিন ইকোলজি, এটাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অটো ইকোলজি, একটা হচ্ছে সিন ইকোলজি। অটো, অটো মানে কি? অটো মানে প্রথম যদি খুব সহজ ভাবে বলা যায়, অটো ইকোলজি হলো একক প্রজাতিভুক্ত প্রাণী। একক মানে সেম প্রজাতি, মানুষ এখানে ধরো একটা জায়গাতে, এখানে একটা মানে বনভূমি না, এখানে একটা মাঠ রয়েছে, এখানে গরু রয়েছে। তো এখানে গরু, তো এখানে গরুই থাকবে, মানে অনেকগুলো গরু 1, গরু 2, মানে গরু 3, এরকম গরু 4, মানে শুধু গরুই থাকবে, মানে একক, শুধু গরুই থাকতে হবে এখানে। মানে একক প্রজাতিভুক্ত প্রাণীর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হলো আমার অটো ইকোলজি। আর সিন ইকোলজিটা কি হবে, এখানে একটা মাঠে গরু থাকবে, ছাগল থাকবে, কুকুর থাকবে, অনেক প্রাণী থাকবে, অনেক কিছু থাকবে, গরু, ছাগল, কুকুর। তাহলে অটোটা হলো আমার একক প্রজাতিভুক্ত, আর সিনটা হলো আমার একাধিক প্রজাতিভুক্ত। মানে সিনে একটা, দুটো, তিনটে, আরো অনেক একাধিক থাকতে পারে, একাধিক প্রাণী থাকতে পারে। আর গরুটা আর কি, অটোটা কি হবে, আমার এক ধরনের প্রাণী থাকবে, একটা পরিবেশে বা একটা জায়গাতে এক রকমের প্রাণী থাকবে, অনেকগুলো থাকতে পারে, কিন্তু এক প্রকার প্রজাতির প্রাণী থাকবে, সেটা হলো আমার অটো। আর সিনটা হলো কি, অনেক প্রজাতিভুক্ত প্রাণী থাকবে, একাধিক, সেটা হলো আমার সিন ইকোলজি। তাহলে চলো ডেফিনেশন দেখি আমরা এবার। অটো ইকোলজি বা স্পিসিস ইকোলজি, তাই তো। আচ্ছা, একক প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে পরিবেশের যে সম্পর্ক, খুব জটিল হয়ে গেল। আচ্ছা, এই যে একটা এখানে আগের ছবিতে দেখালাম, একটা এখানে ফিল্ড রয়েছে বা মাঠ রয়েছে, এখানে অনেকগুলো গরু রয়েছে। দাঁড়াও আমি একটু লিখে দিই, তাহলে গরুই দেখাচ্ছি, গরু দিয়ে বোঝাচ্ছি। অনেকগুলো ধরো গরু রয়েছে এখানে, ঠিক আছে, এখানে অনেকগুলো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, অনেকগুলো গরু রয়েছে। এই যে প্রাণী, এই যে একক প্রজাতির প্রাণীটা রয়েছে, এবার এই গরুগুলোর সাথে যে একে অপরের যে সম্পর্ক, এবং এটা তো একটা পরিবেশ, এখানে অনেক মানে একটা পরিবেশ, তো এই যে গরুগুলোর সাথে যে একটা সম্পর্ক, তাদের সাথে পরিবেশের যে একটা সম্পর্ক, সেইটা হলো অটো ইকোলজি। মানে একটা পরিবেশে একক প্রজাতিভুক্ত প্রাণী থাকবে এবং তাদের সাথে যে সম্পর্ক, এবং তার সাথেও যে পরিবেশের যে সম্পর্ক, মানে একক প্রজাতিভুক্ত জীব, একক প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলে অটো ইকোলজি। খুব ভালো করে মনে রাখতে হবে এটা। একক প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে যে পরিবেশের পারস্পরিক সম্পর্ক রয়েছে, তাকে বলা হয় অটো ইকোলজি। আচ্ছা, অটো যদি এটা হয়, অবভিয়াসলি সিন ইকোলজিটা আমার অপোজিট হবে। তাহলে আমরা সিনটা দেখে চলো, সিনটা কি বলছে। সিনটা বলছে কি, একাধিক প্রজাতিভুক্ত, মানে এই যে একটা পরিবেশ, এখানে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে একটা এই মাছ রয়েছে, অন্য মাছ রয়েছে, যে স্টারফিশ রয়েছে,
এতগুলো যে প্রাণী রয়েছে, মানে এই যে এটা কি স্থলজ না জলজ? এটা হচ্ছে অ্যাকোয়াটিক, মানে অ্যাকোয়াটিক, এটা মানে জলের নিচে রয়েছে। এই যে এখানে এতগুলো এত ধরনের, এক প্রকারের মাছ নেই তো, এটা এক প্রকারের মাছ, এটা এক প্রকারের মাছ, এটা এক ধরনের জীব, এটা এক ধরনের প্রাণী, এটা এক ধরনের মাছ। এই যে এতগুলো জিনিস রয়েছে, এই যে একটা জায়গাতে এতগুলো জিনিস রয়েছে, এটা হচ্ছে একাধিক জীব। তাদের মধ্যে যে মানে এর সাথে যে সম্পর্ক, এর সাথে যে সম্পর্ক, এর সাথে যে সম্পর্ক, তাদের মধ্যে যে সম্পর্ক এবং তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক, সেটা হলো আমার সিন ইকোলজি। মানে এই প্রাণীটার সাথে একটা সম্পর্ক থাকবে, তার সাথে সাথে আবার এই পরিবেশের সাথে একটা সম্পর্ক থাকবে। মানে একাধিক প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক, তা হলো আমার সিন ইকোলজি। এখানে দুটো সম্পর্ক বোঝাচ্ছে, এটা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না, খুব ভালোভাবে মনে রাখতে হবে। একাধিক প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক, সেটা হলো আমার সিন ইকোলজি। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি পাবে পরিবেশের সম্পর্ক। পরিবেশের সম্পর্ক থাকবেই, পরিবেশ ছাড়া কিছু নেই, আমাদের পরিবেশ থাকতেই হবে। তাহলে এটা হলো আমার আচ্ছা প্রকারভেদ। আচ্ছা, তার আমরা পার্থক্যটা দেখে নি, অটো ইকোলজি সিন ইকোলজির পার্থক্যটা দেখে নি। তাহলে খুব সহজভাবে দেখো আছে, আমরা আগে এই ডেফিনেশন থেকে আমরা নিজেই পার্থক্য করতে পারবো, তাও তোমাদের আমি একটা দিয়ে দিয়েছি। অটো ইকোলজি কি? কোনো একটি প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করে। এই যে একটি প্রজাতির জীব, একটি প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করে, এই কথাটাই খুব ইম্পর্টেন্ট। এটা কি? বিভিন্ন প্রজাতির জীব সম্পর্কে আলোচনা, মানে কোন এটা একটি, মানে একটি মাত্র প্রজাতি, একটি নয় কিন্তু একটি মাত্র প্রজাতি, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু একটি জীব বলে কিন্তু হবে না, একটি প্রজাতির জীব, মানে যে কোনো একটা প্রজাতির জীব নিতে হবে আমাকে। যদি মানুষ নাও, তুমি শুধু মানুষই নিতে হবে। যদি তুমি অন্যান্য কোনো কিছু নাও, তাহলে তোমাকে শুধু মানে সেই প্রজাতির জীবটা নিতে হবে। তোমাদেরকে যেমন গরুর এক্সাম্পল দিয়ে দিলাম, তুমি ওখানে ছাগল নিতে পারো, কুকুর নিতে পারো, কিন্তু এক ধরনের জীব নিতে হবে। আর একাধিকটা এখানে তুমি অনেক রকম নিতে পারবে, মানুষ, গরু, ছাগল, অনেক তুমি একসাথে রাখতে পারো, ঠিক আছে। আর এক্ষেত্রে বাস্তুতন্ত্রের একক হলো একটি প্রজাতি, মানে এককটা মানে এই যে মানে জীব নিয়েই তো আমাদের বাস্তুতন্ত্র তৈরি হয়। আচ্ছা, পরে আমরা পড়বো ইকোসিস্টেম। আমি এখানে মানে বাস্তুতন্ত্রতে জীব আর জড়ের সম্পর্ক সেটা হলো বাস্তুতন্ত্র, খুব পাতি ভাষায় এটা। আমরা ইকোসিস্টেম পরে পড়বো, তখন আমরা আরো ডিটেলসে জানবো। মানে বাস্তুতন্ত্রের একক হলো একটি প্রজাতি, আর এক্ষেত্রে বাস্তুতন্ত্রের একক হলো সব প্রজাতি। মানে আমরা যতগুলো প্রজাতি নিয়ে ডেফিনেশনটা দিব, বা তুমি হয়তো যদি উদাহরণ দাও, তখন সব প্রজাতি হবে তোমার একক, আর এখানে মাত্র একটি প্রজাতি হবে। আর এটা অপেক্ষাকৃত সরল, মানে একটা প্রজাতি নিয়ে কাজ করছি আমরা, অবভিয়াসলি সোজা হবে। এটা অপেক্ষাকৃত সরল, এটা অপেক্ষাকৃত জটিল, ঠিক আছে। তারপর কি? এক্ষেত্রে জীবের ব্যক্তিগত প্রজাতিগত পর্যায়ে প্রভাব বিশ্লেষণ করে, আর এটি জীব সম্প্রদায়। মানে এটা কি? এটা তো আমরা একটি জীব নিয়ে কাজ করছি, তাহলে শুধুমাত্র সেই জীবের মধ্যে প্রভাব ফেলবে। আর একটি জীব সম্প্রদায়, জীব সম্প্রদায় মানে কি? কমিউনিটি, মানে একটা কমিউনিটির উপর প্রভাব ফেলবে। মানে একটা জীব সম্প্রদায়ের ওপর যে জীবের আন্তঃসম্পর্ক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করে। এটা তুমি মানে শুধুমাত্র যে জীবটা নেবে তার উপরে প্রভাব ফেলবে, আর এটা জীব সম্প্রদায় মানে একটা কমিউনিটির উপর প্রভাব ফেলবে, ঠিক আছে। আচ্ছা, সিন ইকোলজি কেন অনেক সময়তে কমিউনিটি ইকোলজিও বলা হয়। আচ্ছা চলো এবার আমরা আগে চলে যাই। সিন ইকোলজির প্রকারভেদ। সিন ইকোলজিকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সিন ইকোলজিকে কি ভাবে ভাগ করা যায় দেখো। পপুলেশন ইকোলজি, প্রথমে যাবো আমরা কি পপুলেশন। তাহলে কি পপুলেশন কি? একক প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন জীবদের বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা। মানে আবার দেখো, মানে পপুলেশন ইকোলজিটার ডেফিনেশনটা বলতে গেলে আমরা বলা যেতে পারে ওটা সেই যে অটো ইকোলজিটা পড়লাম সেটাই ডেফিনেশন বলা যেতে পারে। মানে কি? একক প্রজাতির অন্তর্ভুক্ত, ওখানে আমরা পড়েছি একক প্রজাতির অন্তর্ভুক্ত। তাহলে একক প্রজাতির যে অন্তর্ভুক্ত জীব রয়েছে তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক, সেটা হলো আমার পপুলেশন ইকোলজি, ঠিক আছে। তারপর দেখো, তারপর কমিউনিটি ইকোলজি। কমিউনিটি কি হবে তাহলে? পপুলেশন যদি একটা প্রাণীকে নিয়ে গড়ে ওঠে, কমিউনিটি কি হবে? কমিউনিটি আমার একাধিক বা বিভিন্ন প্রজাতি হবে। তাহলে দেখো, বিভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত জীব গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা এবং তাদের সাথে পরিবেশের যে আন্তরিক সম্পর্ক, অর্থাৎ ইন্টার রিলেশন, মানে
একটা পরিবেশে বিভিন্ন প্রজাতি রয়েছে, তাদের সাথে যে পারস্পরিক নির্ভরশীলতা, মানে আমি তো শুধু পরিবেশে একা বাস করি না, আমি তো গাছের উপর ডিপেন্ড করি, আর অন্যান্য প্রাণীদের উপর ডিপেন্ড করি, সবাই আমরা একে অপরের উপর ডিপেন্ড করে বাস করি। তুমি একটা পরিবেশে একা থাকো, তুমি বাস করতে পারবে না, তোমাকে ডিপেন্ড করতেই হবে। তাহলে এই যে বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা এবং তাদের সাথে যে পরিবেশের ইন্টার রিলেশন, সেটা হলো আমার কমিউনিটি ইকোলজি। আমরা পপুলেশন ইকোলজিটাকে আমরা অটো ইকোলজি ডেফিনেশন হিসেবেও বলে দিতে পারি, আর কমিউনিটি ইকোলজিটাকে আমরা সিন ইকোলজি ডেফিনেশনটাকেও বলে দিতে পারি। ঠিক আছে, এরপর দেখো বায়োম ইকোলজি। আচ্ছা, এই জিনিসগুলো আমি অল্প বলে দিচ্ছি, নেক্সট আমি আরো ডিটেলসে বলবো। আচ্ছা, বায়োম হলো কি পৃথিবীর একটি বড় ভৌগোলিক অঞ্চল, একটা বড় জায়গা। বায়োমটা হচ্ছে অনেক বড় জায়গা, সেখানে অনেক কিছু রয়েছে, শুধু একটা প্রাণী বা দুটো প্রাণী থাকবে না, প্রাণী রয়েছে কিন্তু একটা কি নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জলবায়ু থাকবে, সেখানে নির্দিষ্ট জলবায়ু, নির্দিষ্ট প্রাণী থাকবে, সব রকমের প্রাণী ওখানে বাস করতে পারবে না। মানে আমরা বলতে গেলে তুমি যেখানে শুট করছো, তুমি নিশ্চয়ই, আমরা এই যে একটা উষ্ণতায় থাকি, আমরা যদি দার্জিলিং এ যাই, দার্জিলিং কন্টিনিউ থাকে, আমরা কি থাকতে পারবো? ওখানকার তাপমাত্রা কম, আমরা কি থাকতে পারবো? পারবো না তো। তাহলে একটা নির্দিষ্ট জলবায়ু মেনটেন করে। তাহলে পৃথিবীর একটি ভৌগোলিক অঞ্চলগুলি নিয়ে আলোচনা করা হয়, যেখানে একটি নির্দিষ্ট জলবায়ু, মাটি, উদ্ভিদ এবং প্রাণীকুল একে অপরের সঙ্গে এবং পরিবেশের সাথে সম্পর্কিত, সেটা হলো আমার বায়োম ইকোলজি। মানে সেখানে নির্দিষ্ট জলবায়ু পাবো, সেখানকার নির্দিষ্ট প্রাণী থাকবে, নির্দিষ্ট উদ্ভিদ থাকবে, নির্দিষ্ট প্রাণী থাকবে, তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটা হচ্ছে আমার বায়োম ইকোলজি। উদাহরণ দিয়ে আমি পরে বলছি। আর ইকোসিস্টেম কি? মানে এই যে একটা স্থান আছে, আচ্ছা জীব সম্প্রদায়, এখানে একটা স্থান আছে, এখানে আমি আছি, আমি একটা প্রাণী, এখানে বোর্ড আছে, এটা তো জড় বস্তু, আমার সাথে যে বোর্ডটার সম্পর্ক, সেটা হচ্ছে আমার ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ইকোলজি, খুব সহজ ভাষায়। ঠিক আছে, তাহলে কি কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায় ও জড় উপাদানের সমন্বয়ে, আচ্ছা জড় উপাদানের সমন্বয়ে যে পারস্পরিক বিনিময়ের মাধ্যম, সেটাই হলো ইকোসিস্টেম। মানে আমার সাথে যে এখন বোর্ডের যে সম্পর্কটা রয়েছে, সেইটা হলো ইকোসিস্টেম ইকোলজি। ঠিক আছে, মানে আমাদের বোর্ড আর আমার মধ্যে যে এখন যে আমি যে বোর্ডে লিখছি, এটা সম্পর্ক, তো এইটা হলো আমার ইকোসিস্টেম। ঠিক আছে, আচ্ছা পার্থক্য তো আমরা আগে পড়লাম। চলো এবার এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা পড়বো আর কি, বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর সমূহ, অর্থাৎ স্টেজেস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। এটাকে অনেক সময় বলা হয় লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটার সাহায্যে তুমি একটা এরকম স্টেপ ওয়াইজ, একটা ছোট জিনিস, তারপর একটা বড় জিনিস, তারপর এত বড় একটা জিনিস, এত বড়, এইভাবে তুমি একটা পরপর স্টেপে ধাপে নামবে। এটা প্রত্যেকটা ধাপ মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু ছোট প্রশ্ন, গুলিয়ে যায় জিনিসগুলো, খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তার আগে এই যে প্রথমে আমরা পেলাম কি জীব, তাই তো? আচ্ছা, পৃথিবীতে হুট করে একটা জীব চলে এলো, হঠাৎ একটা জীব চলে এলো, আসতে পারে না তো। এই জীবটা কি করে এলো আমরা একটু জানি। তাহলে এই জীবটা কি করে এলো? আচ্ছা দেখো, জীব প্রথমে আমাদের কি ছিল? নিউটন, প্রোটন, তাই তো, ইলেকট্রন। প্রথমে আমরা পেয়েছিলাম কি নিউটন, প্রোটন, ইলেকট্রন। এই নিউটন, প্রোটন, ইলেকট্রন আমরা কোথায় পড়ি? ফিজিক্সে পড়ি। ঠিক আছে, তাহলে ধরো ফিজিক্সে পড়ি। তারপর কি হলো? এই নিউটন, প্রোটন থেকে আমরা কি পাই? অ্যাটম পেয়েছিলাম। নিউটন, প্রোটন, ইলেকট্রন থেকে আমরা পেয়েছিলাম কি? অ্যাটম। অ্যাটম নিয়ে আমরা কোথায় বলি? অ্যাটম। তারপর আমরা বলি অ্যাটমিক স্ট্রাকচার আছে, অনেক কিছু আছে, এর ভিতরে অনেক ডিটেলস আছে, অত ডিটেলসে যাবো না আমরা। এটা আমরা কোথায় পড়ি? ধরো কেমিস্ট্রিতে পড়ি, তাই তো। এরপর আসছে কি, এই প্রথমে ইলেকট্রন, প্রোটন, নিউটন আবিষ্কার হলো, তারপর সেখান থেকে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি হলো, অনেক কিছু হয়েছে এর মধ্যে। এরপর আমরা পাই কি? দুটো মলিকিউলস পাই, একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস, আমার লেখা বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে মাইক্রোমলিকিউলস, তাই তো। এই ম্যাক্রোমলিকিউলস কোনগুলো? ম্যাক্রোমলিকিউলস আমরা যেগুলো খাবার হিসেবে গ্রহণ করি, ধরো যেমন শর্করা, তারপর কি প্রোটিন, শর্করা, প্রোটিন, এগুলো হচ্ছে আমার কি ম্যাক্রোমলিকিউলস। আর মাইক্রোমলিকিউলস কোনগুলো? এই যে ম্যাগনেসিয়াম, ক্লোরিন,
এগুলো হলো আরো অনেক রয়েছে, এগুলো হলো আমার মাইক্রোমলিকিউলস। তাহলে এইখানে আমাদের শুরু হয়ে যাচ্ছে কি বায়োলজি, এখানে আমাদের শুরু হয়ে যাচ্ছে কি বায়োলজি, তাই তো শুরু হয়ে গেছে বায়োলজি। এরপরে আরো মাঝে অনেক ধাপ আছে, তাহলে আমরা শর্টে যাই। এরপরে তৈরি হচ্ছে বিভিন্ন কোষ অর্গাণু, ধরো মাইটোকন্ড্রিয়া, তারপর নিউক্লিয়াস, বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তাই তো বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি হয়েছে। এই সব কোষীয় অঙ্গাণু থেকে কি তৈরি হয়েছে, একটা কোষ তৈরি হয়েছে, কোষে কত কিছু থাকে, ভ্যাকুয়াল থাকে, এগুলো সব তোমরা বায়োলজিতে পড়বে, তাই তো আমি অল্প করে বলছি। কোষ তৈরি হয়েছে, এই এতগুলো ধাপ পেরিয়ে এই কোষ তৈরি হওয়ার পর তৈরি হয়েছে কি একটা জীব, একটা অপত্য জীব তৈরি হয়েছে, জীব। তাহলে আমরা সেই যে ওখানে পড়েছিলাম জীব, এই যে জীব, এই এতগুলো ধাপ পেরিয়ে আমাদের একটা জীব তৈরি হচ্ছে। এর মাঝে আরো অনেক কিছু আছে, এতগুলো পেরিয়ে আমাদের একটা জীব তৈরি হচ্ছে। এবার জীবের পর দেখা যাচ্ছে, আচ্ছা জীব তৈরি হচ্ছে, তাহলে জীব কি আমরা দেখি, জীবের, আচ্ছা তোমাকে ছবি দিয়ে বুঝিয়ে দিই। জীব কি হচ্ছে, জীব তৈরি হলো। এবার কি, এখানে ধরো জীব 1 একটা জীব আছে, এখানে ধরো জীব 2 আছে, এখানে ধরো জীব 3 আছে, আরো একাধিক জীব, এখানে ধরো আরো একাধিক জীব আছে, জীব 1 2 আরো অনেক জীব আছে। এই এতগুলো জীব মিলে তৈরি হচ্ছে কি আমার পপুলেশন, এতগুলো জীব নিয়ে আমার তৈরি হচ্ছে কি পপুলেশন, ঠিক আছে। এবার কি, এটা একটা পপুলেশন তৈরি হলো, পপুলেশনও তো একটা নেই, অনেকগুলো পপুলেশন আছে, ধরো পপুলেশন 1, পপুলেশন 2, পপুলেশন 3, এই এতগুলো পপুলেশন নিয়ে তৈরি হয় আমার কি কমিউনিটি, ঠিক আছে, তৈরি হলো কি আমার কমিউনিটি। এই কমিউনিটির পর কি তৈরি হয় আমার, এখানে একটা তৈরি হলো, তুমি ধরো একটা কমিউনিটি লিখলে, তাই তো এখানে একটা কমিউনিটি পেলে তুমি, এই এতগুলো কমিউনিটি মানে এই কমিউনিটি গুলো এলো, এই কমিউনিটি এলো, এখানে ধরো পাহাড় আছে, এখান দিয়ে মানে মানে সাগরে জল নামছে, এখানে পাখি আছে, আর এখানে বিভিন্ন উদ্ভিদ আছে, ধরো অনেক রকমের উদ্ভিদ আছে, ঠিক আছে। এই এই সমস্ত কিছু মিলে আমার তৈরি হয় কি কি তৈরি হচ্ছে ইকোসিস্টেম, ইকোসিস্টেম। তাহলে আমরা কি পেলাম, প্রথমে একটা কিছু মলিকিউল পেলাম, সেই মলিকিউল নিয়ে আমার অ্যাটম তৈরি হচ্ছে, তারপর আমরা প্রথমে আমরা কিছু অণু পরমাণু পেলাম, তারপর সেখান থেকে আমাদের অ্যাটম তৈরি হচ্ছে, তারপর আমরা কিছু মলিকিউল পেলাম, মলিকিউল থেকে আমাদের বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি হচ্ছে, কোষীয় অঙ্গ হওয়ার পর আমাদের কোষ তৈরি হয়েছে, আমাদের 2 প্রকার কোষ আছে, তাই তো অতদিকে যাব না। তারপর কোষ থেকে আমাদেরকে একটা অপত্য জীব তৈরি হচ্ছে, বা একটা জীব তৈরি হচ্ছে, বা একটা প্রাণী তৈরি হচ্ছে, তাই তো এই জীব মিলে আমাদের তৈরি হচ্ছে কি পপুলেশন, এই পপুলেশন থেকে তৈরি হচ্ছে কি আমাদের কমিউনিটি, কমিউনিটি তৈরি হচ্ছে কি আমাদের ইকোসিস্টেম, ইকোসিস্টেম এক কথা বলতে জীব আর জড়ের যে সম্পর্ক, তাই তো এই ইকোসিস্টেমের পর তৈরি হয় কি বায়োম, মানে একটা কি ভৌগোলিক অঞ্চল, একটা নির্দিষ্ট জলবায়ুর একটা ভৌগোলিক অঞ্চল। এইভাবে আমাদের পরপর স্টেপ ওয়াইজ বায়োম। তারপরে কি, ধরো তারপরে আসে আমাদের পৃথিবীটা, এটা কি আমাদের বায়োস্ফিয়ার, তাহলে কতগুলো স্টেপ পর আসে, মানে একটা ছোট্ট ছোট্ট জিনিস থেকে আস্তে আমাদের বড় পৃথিবীটা আসছে। তাহলে এই স্টেপটা জেনে রাখা মানে তোমাকে এমসিকিউ তোমাদের পড়তে হবে, স্টেপ গুলো জেনে রাখা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা ওই লেভেল অফ অর্গানাইজেশনটা দেখি। এখান থেকে ছোট প্রশ্ন প্রচুর আসে, ভরে ছোট প্রশ্ন আসে। জীব, প্রথমে আমরা দেখলাম কিভাবে জীবের সৃষ্টি হলো, তাহলে কি প্রথমে জীব কি হচ্ছে অর্গানিজম, তাহলে কি হচ্ছে এটি বাস্তুবিদ্যার সবচেয়ে ক্ষুদ্রতম একক। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমাকে কোশ্চেন দিয়ে দিবে বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক কি, তোমাকে দিয়ে দিল জীব, দিয়ে দিল প্রজাতি, দিয়ে দিল তারপর কি দিল বাস্তুতন্ত্র, দিয়ে দিল বায়োম হয়তো দেবে না, তোমাকে হয়তো এখানে কি কি অপশন দিবে দেখো, প্রজাতি দিবে, একটা সম্প্রদায় দেবে, জীব দেবে, আর তুমি প্রজাতি আর জীবের মধ্যে তুমি গুলিয়ে ফেলবে, কারণ প্রজাতিও
আর জীব একই, প্রায় মোটামুটি একটা প্রজাতি একটা জীব, তুমি প্রজাতি আর জীবের মধ্যে ঘুলিয়ে ফেলবে। তাহলে কি বাস্তুবিদ্যার সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো জীব। খুব ভালো করে মনে রাখো, যা একটি জীব বা প্রজাতিকে নির্দেশ করে। এই যে মানে একটি জীব কিন্তু আবার একটি প্রজাতি, মানে মানুষ তো এক, মানে মানুষ তো একটা প্রজাতি, কিন্তু আবার একটা মানুষ একটা জীব, আবার অনেকগুলো মানুষ একটা প্রজাতি। তাহলে কি বাস্তুবিদ্যার সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো জীব, যা একটি জীব বা একটি প্রজাতিকে নির্দেশ করে। হলো তারপর কি প্রজাতি, প্রজাতি কি হলো স্পিসিস। একই প্রজাতির জীবের সমষ্টিকে বলা হয় প্রজাতি। একই প্রজাতির জীবের বা মানে এই যে বললাম একটা জীব মানে একটা মানুষ, আর অনেকগুলো মানুষ মানে একটা প্রজাতি, মানে এই অনেকগুলো মানুষের সমষ্টিকে বলা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। ঠিক আছে, পরবর্তী দেখো জনসংখ্যা মানে পপুলেশন। মানে কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির সমষ্টিকে বলা হয় পপুলেশন। মানে ধরো তুমি তোমার বাড়িতে তুমি একা রয়েছো, তুমি একটা জীব রয়েছো, তোমার বাবা মা সবাই রয়েছে, তোমরা সবাই তো মানুষ, তোমরা হচ্ছে একটা প্রজাতি, তোমরা স্পিসিস। তুমি যখন একা তখন তুমি হচ্ছে অর্গানিজম, আর তুমি যখন সবার সাথে থাকছো তখন তুমি হচ্ছে কি স্পিসিস হয়ে যাচ্ছ, মানে প্রজাতিভুক্ত হয়ে যাচ্ছ। এবার কি তোমার পাড়াতে তোমার তো একটা বাড়ি নেই, এখানে একটা, এখানে তোমার বাড়ি আছে, তোমার বাড়ি আছে, এখানে তোমার পাশের বাড়ি আছে, এখানে পরপর আরো সারি 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 দিয়ে অনেক বাড়ি আছে, তো অনেক বাড়ি আছে। তাহলে এই সমস্ত বাড়ি মিলে যে একটা পরিবেশ তৈরি হচ্ছে বা একটা পাড়া তৈরি হচ্ছে, সেটা হলো গিয়ে আমার পপুলেশন বা জনসংখ্যা। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতির সমষ্টিকে বলা হয় পপুলেশন। তাহলে অনেকগুলো বাড়ি মিলে যখন একটা পাড়া তৈরি হচ্ছে তখন সেটা হলো আমার পপুলেশন। তারপর কি কমিউনিটি। কমিউনিটি কি শুধু কি মানুষই থাকবে, আর কেউ থাকবে না পরিবেশে? তাহলে কোন একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত সমস্ত জীব কি ব্যাকটেরিয়া, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, কত অণুজীব রয়েছে, কত প্রাণী রয়েছে, মানে এই যে পরিবেশে তোমার বাড়ি পাশ বাড়ি তোমার যে একটা পাড়া রয়েছে, এখানে কি শুধু তোমরাই থাকো? এখানে কুকুর, ভেড়া, ছাগল, গরু থাকে না? তারাও তো থাকে। তাহলে এই যে বিভিন্ন প্রাণী থাকে, মানে বিভিন্ন জীব সম্প্রদায় থাকে, তাদের মিলে যেটা তৈরি সমষ্টি হচ্ছে সেটা হলো আমার কমিউনিটি বা জীব সম্প্রদায়। তারপর কি, তারপর যাচ্ছে আমার কি 5 নাম্বার স্টেপ কি আমাদের ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং জীবজ ও আজীবজ উপাদানগুলির মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই হলো আমার ইকোসিস্টেম। তাহলে আগে বললাম জীব ও জলের সম্পর্ক হচ্ছে ইকোসিস্টেম, মানে আমার সাথে যে বোর্ডের সম্পর্কটা এখানে সেটা হলো আমার এখানকার ইকোসিস্টেম। তাহলে এই যে তুমি এখানে রয়েছো, তুমি যে তোমার যে একটা পাড়া তৈরি হলো, তুমি এখানে থাকলে, তোমার পাশের বাড়ির মানুষরা থাকলো, এখানে বিভিন্ন দেখো এখানে একটা পেঁচা আছে, এই যে একটা দেখো গরু, মানে বিভিন্ন কটা গরু আছে, এই যে রয়েছে তারা রয়েছে, এখানে তো আরো বিভিন্ন জড়জ বস্তু রয়েছে, তোমার বাড়িতে টেবিল রয়েছে, ফ্যান রয়েছে, আরো কত কি জিনিস রয়েছে। তাদেরকে নিয়ে যে পরিবেশটা গড়ে উঠেছে, মানে তাদের সবার সমষ্টি, মানে জীবজ আজীবজ। এখানে আরো আজীবজ উপাদান বলতে কি বোঝায়? আজীবজ উপাদান হলো কি মাটি, জল, বায়ু। এখানে তো বাতাস বয়, মাটি আছে, জল আছে, আরো বিভিন্ন জড়বস্তু আছে। এই যে সমস্ত কিছু নিয়ে যে পরিবেশটা তৈরি হচ্ছে সেইটা হলো আমার ইকোসিস্টেম। মানে কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় অর্থাৎ জীবজ ও আজীবজ উপাদান দুজনেই, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় বাস্তুতন্ত্র। ঠিক আছে, এবার আমরা পড়বো কি বায়োম। আচ্ছা আমি একটু মিটিয়ে দিই। বায়োম, বায়োম কি আগেই বললাম। বায়োম কি? বায়োম হলো কি একটা পৃথিবীর একটি বৃহত্তম ভৌগোলিক অঞ্চল। ধরো এটা একটা জায়গা, ধরো এটা রাজস্থান, তুমি রাজস্থানে চলে এসেছো, ধরো একটা রাজস্থান। এখানকার আমরা কি জানি, রাজস্থানের কি জানি? রাজস্থান মনে পড়লে কি মনে পড়ে? থর মরুভূমি, তাই তো? ড্রাই, রুক্ষ থর মরুভূমি। কি থাকে ওখানে? কোন প্রাণী থাকে? উট। তাহলে তুমি যদি উটকে যদি আমি এখানে নিয়ে আসি, এখন উট এখানে থাকতে পারবে? পারবে না তো। তাহলে উটের জন্য এই পরিবেশটাই তার জন্য প্রয়োজন, সে ওই পরিবেশে শুট করে। তাহলে কি বায়োমটা কি হলো? পৃথিবীর একটি ভৌগোলিক অঞ্চল যেখানে একটি নির্দিষ্ট জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীকুল একে অপরের সঙ্গে এবং পরিবেশের সাথে সম্পর্কিত, সেটা হলো আমার বায়োম।
মানে এই পরিবেশে যে প্রাণী জন্মাবে, এই পরিবেশে যে উদ্ভিদ জন্মাবে, তাদের সাথে যে একে অপরের সম্পর্ক, সেটা হলো বায়োম। এবং এই পরিবেশ মানে এখানকার জলবায়ু, এইখানে যে উদ্ভিদগুলো জন্মায়, এই ম্যানগ্রোভে কোন উদ্ভিদ জন্মায়, সরি এখানে থর্মোভিতে কোন উদ্ভিদ জন্মায়, ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো, কাঁটা জাতীয় উদ্ভিদগুলো। তাহলে এই যে উদ্ভিদগুলো জন্মায়, আমাদের এখানেও এখন ক্যাকটাস হয়, কিন্তু এইখানে যে পরিবেশ মানে যে পরিমাণে জন্মাবে, যে পরিমাণে তাদের গ্রোয়িং হবে বা গ্রোথ হবে, সে পরিমাণে কিন্তু আমাদের এখানে হবে না। তাহলে কি এই যে এইখানে যে প্রাণী আছে, উট আছে, এই পরিবেশে যে বিভিন্ন উদ্ভিদ আছে, এইখানকার যে জলবায়ু আছে, তারা তাদের সাথে একে অপরের সাথে সম্পর্কিত, সেইটা হলো আমার কি বায়োম। মানে একটি নির্দিষ্ট জলবায়ু হতে হবে, নির্দিষ্ট মাটি থাকবে, নির্দিষ্ট উদ্ভিদ এবং প্রাণীকুল থাকবে, তাদের সাথে যে একে অপরের সম্পর্ক এবং পরিবেশের সাথে যে সম্পর্ক, সেটা হলো আমার বায়োম। বায়োমের ধরো তুমি উদাহরণ, যদি তোমাকে বায়োমের উদাহরণ দেওয়া থাকে, বায়োম অনেক প্রকার হয়, থর মরুভূমি, সাবানা মরুভূমি, আমরা পরে পড়বো, আমাদের রয়েছে পরে বায়োম সম্পর্কে জানবো আমরা। তারপর কি বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার কি? বায়োস্ফিয়ার হলো কি একটা, দেখো একটা বড় ভৌগোলিক অঞ্চল হলো বায়োস্ফিয়ার। মানে পুরো পৃথিবীটা বলতে পারো তুমি বায়োস্ফিয়ার, তাই তো? তাহলে প্রথমে তুমি এলে, তোমার বাড়ি এলো, তোমার পাড়া এলো, পাড়াতে আরো বিভিন্ন প্রাণী এলো, তারপর কি আস্তে আস্তে একটা জায়গা এলো, তারপর পুরো পৃথিবীটা চলে আসছে, সেইটা হলো কি বায়োস্ফিয়ার। মানে পৃথিবীর সমস্ত জীব এবং তাদের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেটা হলো আমার বায়োস্ফিয়ার। সবার সাথে যে পরিবেশের সম্পর্ক, সেটা হলো আমার কি বায়োস্ফিয়ার। তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এই স্টেজের। এই স্টেজটা অবশ্য খুব ভালো করে মাথায় রাখো, ছোট ছোট প্রশ্নতে কোথা থেকে যে কি দিয়ে দিবে তুমি যা বুঝতে পারবে না। প্রথমে দেখো একটা ইন্ডিভিজুয়াল, তারপর এইটারই অনেক কটা ইন্ডিভিজুয়াল আছে এখানে, এটা কি হলো পপুলেশন তৈরি হলো। তারপর এখানে অনেকগুলো প্রাণী আছে, গন্ডার আছে, পেঁচা আছে, খরগোশ আছে, অনেকগুলো প্রাণী আছে, এটা নিয়ে তৈরি হলো আমার কি কমিউনিটি। তারপর এখানে দেখো পাহাড়, পর্বত, পাখি, অনেক কিছু হলো, জল এলো, মাটি, বায়ু, সেটা নিয়ে আমার তৈরি হলো কি ইকোসিস্টেম। তারপর আমার পার্টিকুলার একটা অঞ্চল, সেটা হলো আমার বায়োম, ভৌগোলিক একটা অঞ্চল। তারপর এলো কি আমার বায়োস্ফিয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে বাস্তববিদ্যা এখান থেকে অনেক ছোট প্রশ্ন থাকবে। আচ্ছা তোমাদের একটা ছোট প্রশ্ন দিই। আচ্ছা, একটা ছোট প্রশ্ন দিয়ে এখানে লিখে দিই, বলো আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলে? পরের দিন জিজ্ঞাসা করব। বাস্তুবিদ্যার জনক কাকে বলে? ঠিক আছে, তাহলে আমাদের বায়োস্ফিয়ার বা বাস্তুবিদ্যা বা ইকোলজি এখানে শেষ হলো। আমি তোমাদের ছোট প্রশ্ন দিয়ে দেব, এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব।